হাইকোর্টের নির্দেশ মেনে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সংক্রান্ত খবরে নজর রাখবো। এই ছবি গোটা বাংলার মানুষ দেখেছে যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে ভয়ে ঢুকছেন আদালত প্রেমিসেসে। কারণ যে কোনো মুহূর্তে তো হতে পারতো ডিম বৃষ্টি, তার তো সেই অভিজ্ঞতা আছে। এর আগে ছাতা মাথায় ঘুরতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যাই হোক, আজকে যা অ্যারেঞ্জমেন্ট ছিল পুলিশের তরফ থেকে এবং আদালতের নির্দেশ ছিল, এই সমস্ত কিছুকে মাথায় রেখে পুলিশই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন কিছুক্ষণ আগে। এই ডিজে মামলায় আজকে কণ্ঠদানের কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মতো ঢুকলেন। তবে কতটা সময় লাগতে পারে, কি কি টেকনিক্যালিটিস আছে, কি কি হতে পারে এখানে, এগুলো নিয়ে বিশদে জানবো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো যে সেই হম্বি তম্বি কলার তোলা মনোভাব, সবাইকে দেখে নেব, চমকে ধমকে নেব, এইটা খানিকটা কমেছে। তোমার কিরকম লাগলো অভিরূপা? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ তো খানিকটা হলেও নরম হয়েছে, এটা বলাই বাহুল্য। এবং যারা দেখেছেন, যারা আমাদের স্ক্রিনে তাকে দেখেছেন, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি শুধু কম্পেয়ার করার চেষ্টা করছি যে মামলা তিনি খেয়েছেন, এই ডিজে মামলার ক্ষেত্রে, যে সেই সময় তার যে উদ্ধত্ত ছিল, যে ধরনের যে টোনে তিনি কথা বলেছেন, আর আজকের মধ্যে হেল হেভেন তফাৎ, অর্থাৎ একেবারে হেড টেল তফাৎ রয়েছে। ফলত এই জায়গা থেকে তার আজকে আসা, এবং গতবারেও কিন্তু তাকে ডাকা হয়েছিল, তিনি তখন আসেননি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরকম ভেবেছিলেন যে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ন্যাচারাল জাস্টিসের হাত ধরে তিনি কোনো রকমভাবে রক্ষা কবচ পেয়ে এই যাত্রায় বেঁচে যাবেন, কণ্ঠস্বর দিতে হবে না। কিন্তু আদালত আইন মেনে কাজ করেছেন, এবং আদালত আইন মেনে কাজ করার পর ফলত স্বাভাবিকভাবেই আদালত নির্দেশিকা দিয়েছে যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে তাকে হাজিরা দিয়ে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে হবে। অর্থাৎ তিনি নিজে গেছিলেন রক্ষা কবচ বা এটা থেকে একটা অব্যাহতি পেতে, কিন্তু সেই অব্যাহতি না দিয়ে তাকে দেওয়া হলো নির্দিষ্ট টাইম 15ই জুলাই, নির্দিষ্ট দিন 15ই জুলাই, নির্দিষ্ট টাইম 12টার মধ্যে তাকে প্রবেশ করতে হবে। অবশ্যই আমরা জানি যে 12টা মানে 12:05 অন্তত প্রবেশ করতে হয়। সেই অনুযায়ী তিনি 11:50 অর্থাৎ 12:10 প্রবেশ করলেন ময়ূখ ভবনে, এবং তার যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর তিনি পালন করবেন। নিয়ম অনুযায়ী এক্সপার্টরা থাকেন এবং তদন্তকারী সংস্থার আধিকারিকরা থাকবেন, তার সবার সামনে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করা হবে। যেমন 164 হয়, অর্থাৎ যেমন গোপন জবানবন্দি কোনো ক্ষেত্রে যদি ভিকটিমের ক্ষেত্রে নেওয়া হয় বা কারোর ক্ষেত্রে গোপন জবানবন্দি ঠিক যে প্রসিডিওরে থাকে ঠিক সেইভাবেই হবে। শুধুমাত্র একটি রেকর্ডারের মাধ্যমে আপ ডাউন, অর্থাৎ ভয়েস আপ, ভয়েস ডাউন, ভয়েস স্লো, ভয়েস স্পিড, তাছাড়াও বিভিন্ন স্কেলে তাকে কথা বলতে দেওয়া হবে, এবং সেই কথা বলতে তার এই কণ্ঠটিকে নমুনা হিসেবে সংগ্রহ করা হবে। এবং এই যে পুরো প্রক্রিয়াকরণ রয়েছে তার একটা নির্দিষ্ট টাইম রয়েছে। তাছাড়াও এই মামলার যে মূল মামলাকারী অর্থাৎ রাজীব সরকার, তিনি আজকে আদালতের কাছে এসে সকালবেলায় একটি আবেদনপত্র জমা দিয়েছেন, যেখানে বলা হয়েছে তিনি শুধু কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে চলে গেলে হবে না, তাকে এই মামলায় অংশগ্রহণ, আজকে যে মামলার শুনানি একটি অংশগ্রহণ করতে হবে, এবং এই যে তার যে অভিযোগটা রয়েছে সেই মামলায় তাকে সাক্ষী হিসেবে তাকে এই মামলার শুনানিতে অংশগ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে তিনি আদতে আদালত সেই আবেদন গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। যদি সেটা গ্রহণ হয় তাহলে শুনানি হবে, আর শুনানির ক্ষেত্রে যে অভিযুক্ত তাকে উপস্থিত থাকতে হবে কিনা সেটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত। তবে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করার জন্য আদালতের যে নির্দেশিকা নিম্ন আদালতের ছিল সেটাই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশিকা অনুযায়ী তিনি 15ই জুলাই অর্থাৎ আজ বেলা 12টার আগে 11:50 তিনি উপস্থিত হলেন এবং কণ্ঠস্বর নমুনার জন্য দিতে যাচ্ছেন বা দিতে গেছেন, একথা বলাই বাহুল্য। এর আগেও একবার তিনি হাজিরা এড়িয়েছেন এই ক্ষেত্রেই, কণ্ঠস্বর নমুনার ক্ষেত্রে, এবং এবারে তিনি আর এড়িয়ে যেতে পারলেন না। আমরা যদিও তার উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়েছিলাম যে কণ্ঠ ঠিক আছে কিনা, এই প্রশ্নটা আমার একার নয়, আমার যে দর্শকরা রয়েছেন তাদের প্রত্যেকের। তার কারণ আদালতে তিনি যে আবেদন করেছিলেন সেই সময় তিনি একটি দাবি জানিয়েছিলেন তার কণ্ঠে খানিকটা সমস্যা রয়েছে, অর্থাৎ তার কথা বলতে খানিকটা অসুবিধে হচ্ছে সেই কারণে, এবং তার
তার অপ্রীতিকর পরিস্থিতি তিনি এই মুহূর্তে সিচুয়েশনের সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য, তাছাড়া অপ্রীতিকর পরিস্থিতি তাকে সামলাতে হচ্ছে, সেজন্য তিনি যাবেন না বা যেতে পারছেন না। এই দুটি সলিউশনই আদালত করে দিয়েছে। আদালত বলেছে নির্দিষ্ট সময় পুলিশি পাহারার মধ্যে তাকে যেতে হবে এবং তাকে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে হবে। আমি আমরা এটাই জিজ্ঞাসা করবো, এখানে সঙ্গে থাকো। তুমি বলছো যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহামান্য আদালতে যেটা জানিয়েছিলেন যে তার গলায় কিছু সমস্যা হচ্ছে, কণ্ঠে এই সমস্যা সেদিন ছিল না যখন প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে ডিজে বাজানোর কথা বলেছিলেন, আর আজকে তার গলার সমস্যা, আজকে তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন। তো বাংলার মানুষকে মনে করাই ডিজে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বলেছিলেন ঠিক দেখুন। অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। নোটিশে যে নোটিশটা পাঠানো হয়েছিল সেই নোটিশে সাড়া দিলেই একটা মানে এই যে উনি যে তদন্তে সহযোগিতা করতে চান সেটা প্রমাণিত হয়ে যেত, কিন্তু মহামান্য আদালতে এই কথা ওনাকে শুনতে হয়েছে যে আপনার অসুবিধে কোথায়, ওনার আইনজীবীকে কথা শুনতে হচ্ছে যে আপনার অসুবিধে কোথায় হাজির হতে। আমি অভিরূপা এখানে একটু আসার চেষ্টা করব, জনপ্রতিনিধি হিসেবে যা যা শপথ নিয়ে উনি মানে উনি নির্বাচনে জেতার পরে যা যা শপথ নিয়েছিলেন তার মধ্যে তো এটা পড়ে যে আইনের সঙ্গে উনি থাকবেন। তো ফলে একজন দেশের নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে যা যা ওথ সেদিনকে নিয়েছিলেন, এই একাধিক এড়ানোর মাধ্যমে উনি যে সেগুলো ব্রেক করলেন, এটা কি খুব ভালো নিদর্শন হলো? আগামী দিনে ওনার রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্নও যদি তুলি। আমি আসবো অভিরূপা তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে হাজিরা এড়াতেন তাহলে কি অ্যারেস্ট হতে পারতেন? হ্যালো নজরুল স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরা এড়ালে কি অ্যারেস্ট হতে পারতেন? না, এটা তো খুব পরিষ্কার ছিল। হাইকোর্ট সাহেব বলে দিয়েছিলেন যে যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন তাহলে ওনাকে যে গ্রেপ্তার না করার যে কোর্টের অর্ডার আছে সেটা তুলে নেওয়া হবে। তুলে নেওয়া মানেই তো গ্রেপ্তার হতে কোনো অসুবিধা ছিল না, যার জন্য যখন বারবার যায়নি কিন্তু এবার গিয়েছেন। এড়ানোর কারণ কি মনে হয়েছে আপনাদের? কি কারণে এতবার করে হাজিরা এড়ালেন উনি? এটা তো খুব পরিষ্কার যে কারণ এই নমুনাটা দিয়ে দিলে এক্সপার্ট যদি বলে দেন যে হ্যাঁ ওই কণ্ঠস্বরটা উনার, তাহলে সাজার পথ অনেকটা প্রস্তুত হয়ে গেল। এখন তিনি বলছেন যে এটা আমার কণ্ঠস্বর, তাহলে সবাই বলবেন যে না আমি এরকম কথা বলিনি, অর্থাৎ রিচেক করে গেলে তখন সাজা হওয়ার অসুবিধা ছিল, সেই জন্য তিনি এড়াচ্ছিলেন। কিন্তু হাইকোর্টের নির্দেশে দিতে বাধ্য হলেন। বলুন। ধন্যবাদ স্যার। নজরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন, প্রাক্তন পুলিশ কর্তা। অভিরূপার কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, যে প্রশ্নটা রাখছিলাম তোমার কাছে, দেখো, জনপ্রতিনিধি হিসেবে তিনি কেন আদালতের নির্দেশ মানছেন না, তার এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে যেতে কি অসুবিধে রয়েছে, এই প্রশ্ন কিন্তু আদালতও করেছিল তার আইনজীবী, এবং তার আইনজীবী কিশোর দত্ত তখন সেই সময় বলেছিলেন যে কণ্ঠস্বর নমুনা করতে যেতে খানিকটা গলায় ওই ঠান্ডা লাগার কারণে খানিকটা সমস্যা রয়েছে, এবং তাছাড়াও তার ওপর যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল বা যে ধরনের কুকথা তাকে শুনতে হচ্ছিল, কুমন্তব্য তাকে শুনতে হচ্ছিল, সেই কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই দুটি যুক্তি তখন খাড়া করা হয়েছিল এবং বিচারপতি তখন বলেছিলেন এই দুটোই সমাধান করা সম্ভব। 15ই জুলাই সময় দেওয়া হলো, অর্থাৎ তিনি যেদিন শুনানির জন্য গেলেন তার মধ্যে 15ই জুলাই অনেকটা দিন কেটে দেওয়া হলো, তিনি মেডিসিন নিয়ে গলা পরিষ্কার করে নিতে পারবেন, ঠিকঠাক করে নিতে পারবেন। আর তৃতীয় হচ্ছে তাকে বলা হলো যে কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটকে বলা হলো একেবারে তিনি বাড়ি থেকে বেরোবেন এবং ভবনে ঢুকবেন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেটা নজরদারি করতে, এবং সে তার জন্য পুলিশ তার ব্যবস্থা করেছে, যথাযোগ্য আদালতের নির্দেশ মেনেছে এবং একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলে আলাদা একটি রাস্তা করে দেওয়া হলো যেখানে মহিক ভবনের
ভবনে তিনি প্রবেশ করবেন এবং তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে দেবেন। সুতরাং তার এই যে অসুবিধার কি কারণ সেটা প্রথমেই আদালত জিজ্ঞাসা করেছিল যে একজন জনপ্রতিনিধি হিসেবে তার অসুবিধে কোথায়। আদালত এদিকে জিজ্ঞাসা করলো, তুমি যে প্রশ্নটা করলে যে পরবর্তীকালে রাজনৈতিক তার কেরিয়ারে দাগ লাগলো কিনা, রাজনৈতিক কেরিয়ারে প্রথম থেকেই তার দাগ লেগে আসছে এবং তিনি যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে হয়ে এসেছে, এর আগেও আমরা দেখেছি অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছিলেন, তার কোম্পানি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তাছাড়াও রিসেন্টলি তার সেবাশ্রয় নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, মানুষ অভিযোগ তুলছেন। তো অভিযোগে তার কেরিয়ার আপাতত কোন পথে রয়েছে সেটা পরবর্তীকালে মানুষই জবাব দেবে। কিন্তু আপাতত আইন মেনে তিনি এসেছেন, নির্দিষ্ট সময় মেনে তিনি জনপ্রতিনিধির যে একটি অংশ রয়েছে যে আইন মানতে হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তিনি এসেছেন বা কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করবেন। এবার কণ্ঠ ঠিক থাকে কিনা, তিনি যে অভিযোগ করেছিলেন যে তার কণ্ঠ খানিকটা সমস্যা করছে, সেই সমস্যা কাটিয়ে তিনি এসেছেন নির্দিষ্ট সময়। এবার দেখার বিষয় যে সব কিছু ঠিকঠাক হয় কিনা, সব যার স্যাম্পল পাওয়ার কথা সেই স্যাম্পল যারা তদন্তকারী সংস্থা রয়েছে তারা পান কিনা, এবং পরবর্তীকালে তার এই মামলাটি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা সময় বলবে, এই কথা বলাই বল। বেশ, আমি অপরূপা একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে পৌঁছানোর ঠিক আগে বিধায়ক সজল ঘোষের সঙ্গে কি বলেছিলেন উনি শুনবো। পৌঁছবে, ওর বাপও পৌঁছবে। যে লোকটা বলেছিল যে 1 টাকা চুরি প্রমাণ করতে পারলে না, 1 পয়সা চুরি প্রমাণ করতে পারলে ফাঁকির কাছে চলে যাব, সেই লোকটা আজকে গলার স্বর দিতে গিয়ে তার পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। সে বারবার বলছে যাবো না। আসলে সে কেন এ কথা বলছে তার কারণ একটাই, কারণ সে জানে এই গলার স্বরটাই ব্যবহার করা হবে চাকরি চুরিতে। ঠাকুর যে গলার স্বর মিল হয়েছিল সেখান থেকে এই গলার স্বরটাকে ম্যাচ করিয়ে নেয়। সে নিজে স্বীকার করছে গলাটা আমার, কিন্তু আমি দেবো না। গলার স্বরটাও যে মাইকে যেটা বলেছিল ও স্বীকার করছে যে সেটা আমার গলার স্বর, কিন্তু আমি পরীক্ষা দিতে যাব না। মগের মুল্লুক আজকে না গেলে জানে পুলিশ এসে গলা টিপে নিয়ে যাবে, তাই ও নয়, ওর বাপও যাবে। অভিরূপা, দুটো বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবেদনে রাখা হয়েছিল যে এই কণ্ঠস্বর অন্য মামলায় ব্যবহার না করা, এবং দ্বিতীয়ত ডিম যেন না ছোড়া হয়। তো দ্বিতীয় যে আবেদনটা রাখা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেই আবেদনের তো আমরা দেখলাম যে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। কিন্তু সজলদা যে কথা বলছেন যে এই কণ্ঠস্বরের নমুনা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যাতে অন্য কোনো মামলার ক্ষেত্রে ব্যবহার না হয়, এটা কি খুব গুরুত্বপূর্ণ হতে পারে আগামী দিনে? সজলদা যে ইঙ্গিত করছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণ ভেবে এই আবেদন করেছেন, এটা কি করা হতে পারে বা এই আবেদন কি তার রাখা হয়েছে, মানা হয়েছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক বলে নয়, যে কোনো মানুষের যে কোনো এভিডেন্স তিনি যদি অভিযুক্ত হিসেবে বা ভিকটিম হিসেবেও কোথাও কোনো নমুনা দেন, সেটা কিন্তু সংরক্ষিত থাকে এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যেটা আগেই ছিল আইপিসি সিআরপিসি, এই নিয়ম অনুযায়ী এই সংরক্ষিত সম্পদ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ পুলিশের কাছে যদি ভিন রাজ্যের পুলিশ এসে দাবি করে বা তারা চায় যে ওই অভিযুক্তের নাম কোনো ভিন রাজ্যে রয়েছে যেটা এই এভিডেন্সের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে সেই এভিডেন্স তিনি ব্যবহার করতে পারেন। এটা পুলিশ লয়ে রয়েছে। সুতরাং তিনি আইন মেনে এই আবেদন করেননি, তিনি আবেদন করেছেন ন্যাচারাল জাস্টিস হিসেবে, অর্থাৎ সার্বিক আইন, যেটা জনসাধারণের যে আইন, সেই ন্যাচারাল জাস্টিসের তিনি আবেদন করেছেন। কিন্তু ন্যাচারাল জাস্টিসের থেকেও বড় বিষয় হচ্ছে যে কোনো সংরক্ষিত কোনো এভিডেন্স সেটা পরবর্তীকালে ব্যবহার করা হবে কি না সেটা সিদ্ধান্ত নেবে সরকার, অর্থাৎ যার ঘরে এই স্যাম্পলটি সংরক্ষিত রাখা রয়েছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আলাদা কিছু নয়, XYZ, তুমি আমি যে কেউ যদি কোনোদিন কোনো স্যাম্পল দিয়ে থাকি, তাহলে সেটা যদি আমার বিরুদ্ধে আবার কোনো অভিযোগ আসে, সেটা ব্যবহার করতে পারে রাজ্য সরকার।
এবং সেটা ভিন রাজ্যেও তার পাঠাতে পারে যদি সেটার প্রয়োজনীয়তা, অপরাধের ধরন, এই সমস্ত কিছু অনুযায়ী তিনি প্রমাণ করতে পারেন। তো সুতরাং এটা নতুন কিছু তার যে যদি ব্যবহার করা হয় তাহলে পুলিশের ক্ষেত্রে বা তদন্তকারী সংস্থার ক্ষেত্রে নতুন কিছু নয়। তো সুতরাং আইন বিরুদ্ধ তো তিনি তো আইনের বাইরে নন, সুতরাং তাকে যা মানতে হবে আইন মেনেই কাজ করতে হবে। তাই এই কারণেই তাহলে অভিরূপা এই কারণেই কি উনি মেনে নিচ্ছিলেন যে হ্যাঁ এটাই আমার কণ্ঠস্বর, তা আলাদা করে টেস্ট দেওয়ার কি আছে? তিনি একটি মামলা ওখান থেকে উইথড্র করেছেন। হ্যাঁ, সেটা কিভাবে তিনি মানছেন, তার আইনজীবী তাকে কিভাবে সহায়তা করছেন, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। তার কারণ একজন আইনজীবী তার ক্লায়েন্ট, তিনি কিভাবে তাদের মামলাটিকে সাজাবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু তিনি যে বলছিলেন যে আমার কণ্ঠস্বর আমার, কিন্তু আমি পরীক্ষা করতে দিতে যাব না বা পরীক্ষা করতে যাব না, ন্যাচারাল জাস্টিসের কথা তিনি বলছিলেন, সর্বসাধারণের ক্ষেত্রে আইনের সর্বগ্রহীতার কথা তিনি বলছিলেন, সেটা এক্ষেত্রে ব্যবহৃত হলো না বলেই তাকে 15 তারিখ বেলা 12টার মধ্যে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করার জন্য ডেকে পাঠানো হলো। আচ্ছা অভিরূপা, একবার বিরত করবো। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। অনিলবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে এলেন দুবার হাজিরা এড়ানোর পরে। কি সমস্যা হচ্ছিল তার? কেনই বা তিনি আগে থেকে বলছিলেন যে হ্যাঁ আমারই কণ্ঠস্বর, তাহলে আর কেন যাব? কি মনে হচ্ছে আপনার? দুটো জিনিস আছে, একটা লোককে বলে ইন্টেলিজেন্ট, আর একটা বলে কানিং। একে না প্রচন্ড কানিং। এর আগে দেখেছো আমরা জেলে 1.5 বছর ধরে রয়েছে, কিছু হয়নি, একজন ওনারই সাথী তাকে বলো জেল থেকে বলে দিল যে আমার নাম বলতে বলছে সিবিআই ইডি জেল থেকে, যে বিভিন্ন ভাবে কথা বললো, বলে পেপার ওয়ার্ক তৈরি করছিল যে আমি তো আগেই বলেছি। তারপরে যখন মহামান্য বিচারপতি যেটা যে তদন্তের জন্য পাঠিয়ে দিলেন সিবিআই কাছে, এবার সেইটা ঠেকাবার জন্য ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ এসব করতে আরম্ভ করলো। মানে এই যে একটা কি জিনিস না, যাকে যারা বোঝে না তারা বোঝে না, যারা একটু মানে আইনটা বোঝে তারা বুঝতে পারে। যে পুলিশের সামনে বললো সেটা যেটা বলেছে আমি তো বলছি, পুলিশের সামনে স্টেটমেন্ট অ্যাডমিসিবল সেইটুকুই যেটুকুতে পার্সেন্ট টু রিকভারি হয়, আর একটা নতুন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যেটা হচ্ছে অডিও ভিডিওটা অ্যাডমিসিবল হয়। কিন্তু তো পরে রিস্টার্ট করতে হতো, পুলিশ আমাকে ভয় দেখেই করেছে। এই চালাকিটা খেলতে গেছিল, যার জন্য সিআইডি বা সিবিআই যারা তদন্ত করেছে তারা মহামান্য আদালতের কাছে, এবং মহামান্য আদালতও বুঝতে পেরেছে চালাকিটা কেন খেলছে, যার জন্য লাস্টে আলটিমেটাম দিয়েছেন যে না দিতে হবে, না দিলে রক্ষা কবচ তুলে নেবো। এই চাপে পড়ে এখন দিয়েছে, এখন ফেরোতে পারবেন তো ম্যাজিস্ট্রেটের সামনে দিলে। অ্যারেস্ট অবশ্যম্ভাবী ছিল যদি আজকে না আসতেন। না, ওর অ্যারেস্ট করলে ওর যে রক্ষা কবচটা রয়েছে সেটা উঠে যেত। মহামান্য আদালতে রিপোর্ট দিলে বলে তো হবে না, পুলিশ অ্যারেস্ট করতে পারে, তদন্তের স্বার্থে অ্যারেস্ট করতেই পারে, অ্যারেস্ট করাটি মহামান্য আদালতের অর্ডারের জন্য। এবং এতো এখন যেটা দেবে ম্যাজিস্ট্রেট সামনে যদি ভয়েসটা দেয়, ভয়েস স্যাম্পল দিলে সেটা আর কোনোদিন বলতে পারবে না যে আমি দিইনি, যার জন্য এইটা করেছে। পুলিশের সামনে দিলে যেটা বলতে আমি তো বলছি, অনেক চালাকি করেছে, আমাদের খেলেছে গেছে, পরে বলে আমার ভয় দেখিয়ে করেছে, জোর করে করেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে অনিলবাবু। অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন। অভিরূপাকে একটু বিরত করব, সঙ্গে থাকতে বলবো। আমি একটা বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন।